রাশিদ খান যে উস্কানিমূলক কথাবার্তা, আপনার কাছে কি মনে হয় যে হঠাৎ ক্ষমতায় আসার পরপরই সাথে সাথেই মানে বাংলাদেশে বেড়া দিতে হবে, চোরাচালান বন্ধ করতে অবশ্যই বন্ধ করতে হবে, কিন্তু তাদের জায়গায় তো আগে নিশ্চয়ই বন্ধ করতে হবে? আপনার এই বিষয়ে মতামত কি? আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। ইসলাম। দেখেন, পশ্চিমবঙ্গের জনগণ এমন একজন শাসককে পেয়েছে যাকে আমি শাসক মনে করি না, তিনি একজন নিপীড়ক। তিনি মুসলমান নিধন, তাদের ভোটাধিকার হরণ করা, নির্যাতন করা, নানান ধরনের অপকর্মের সাথে জড়িত। বাংলাদেশকে নিয়ে বাজে মন্তব্য করা এবং বাংলাদেশের জনগণকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এইটা হলো তার রাজনীতি। এর বাইরে তার কোনো পলিটিক্স নাই। দেশ গঠন, একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণ করা বা একটি অঙ্গরাজ্য বিনির্মাণ করা, এই ধরনের কোনো বক্তব্য তার মধ্যে নাই। তিনি উগ্র মৌলবাদী। আমরা অনেক সময় দেখি যে মুসলমানদেরকে বা যারা ইসলামিক রাজনীতি করে তাদেরকে পৃথিবীর বিভিন্ন দেশ উগ্রবাদী, চরমপন্থী বলে থাকে। কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, পৃথিবীর ইতিহাসে এই মুহূর্তে সবথেকে বড় উগ্রবাদী এবং চরমপন্থী মৌলবাদী এই শুভেন্দু অধিকারী। তার বিরুদ্ধে অবশ্যই বাংলাদেশকে সোচ্চার থাকতে হবে। শুধুমাত্র তিনি একটি অঙ্গরাজ্যের নেতা, মুখ্যমন্ত্রী, এর মধ্যে আমাদের সীমাবদ্ধ থাকলে হবে না। কারণ ইতিমধ্যে তিনি সীমান্তে কাঁটাতারের বেড়া দিবেন এবং সেই ধরনের বক্তব্য, এমনকি হয়তো সামনে উদ্যোগও নেবেন। কেন? না, উদ্যোগ শুরু করে গেছেন, হ্যাঁ, গতকাল থেকেই শুরু হয়ে গেছে উদ্যোগ। আচ্ছা, তো তিনি এটি করতে চাচ্ছেন কেন? তার নিজের রাজনীতিকে আরও বেশি পাকাপোক্ত করার জন্য। এমনও হতে পারে, আমরা দেখেছি যে ভারত বাংলাদেশ সীমান্তে যেভাবে ফেলানীর লাশকে ভারতীয় বিএসএফ তারা ঝুলিয়ে রেখেছিল নির্মমভাবে গুলি করে হত্যার পরে, এই কাঁটাতারের বেড়া দেওয়ার আরেকটি উদ্দেশ্য থাকতে পারে। সীমান্তে বাংলাদেশি নাগরিককে যে নির্মমভাবে একের পর এক বিভিন্ন সময় হত্যা করা হয়েছে, এখনও সেই হত্যা কিন্তু বন্ধ হয়নি। এইভাবে বাংলাদেশি নাগরিককে হত্যা করে এই সীমান্তের কাঁটাতারে ঝুলিয়ে রাখবে এবং ভারতে যারা হিন্দুত্ববাদী রয়েছে তাদেরকে দেখাবে, দেখো আমি যা বলেছিলাম যে এখানে কোনো মুসলমানের স্থান থাকবে না। দেখেন, তার একটা বিদ্বেষ হলো মুসলমানদের বিরুদ্ধে। তিনি এর আগে বাংলাদেশকে নিয়ে যেটি বলেছেন, বিশেষ করে গণঅভ্যুত্থানের পরের যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার নিয়ে আমাদের যৌক্তিক সমালোচনা আছে, কিন্তু আমরা কেউই কিন্তু ওই সরকারকে অবৈধ বলি না। কিন্তু সে বারবার বলছিল যে ডক্টর মোদি ইউনূস অবৈধভাবে অন্যায়ভাবে হাসিনাকে তাড়ানো হয়েছে। এমনকি তিনি বলছিলেন যে বাংলাদেশে একসময় শেখ হাসিনা ফিরে আসবে বীরের বেশে প্রধানমন্ত্রী হিসেবে, তাকে এদেশের জনগণ নাকি বরণ করে নেবে। এছাড়া তিনি এক ধরনের যুদ্ধের হুমকি দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে পশ্চিমবঙ্গে 40টি ফাইটার জেট রয়েছে, বাংলাদেশের জন্য 2টি রাফায়েল যুদ্ধবিমানই যথেষ্ট। এই যে হুমকি দেওয়া, এই যে যুদ্ধের হুমকি, তিনি আরেকটি ট্রাম্প হতে চান। মানে আমার কাছে মনে হচ্ছে যে এই শুভেন্দু অধিকারী তিনি ট্রাম্প হওয়ার স্বপ্নে বিভোর। ট্রাম্প যে ধরনের কথায় কথায় যুদ্ধের হুমকি দেয়, তিনিও বাংলাদেশকে নিয়ে যুদ্ধের হুমকি দিয়েছেন। সংখ্যালঘুদের উপর নাকি বাংলাদেশে নির্যাতন হচ্ছে, জুলুম হচ্ছে, তাদেরকে নাকি আমরা মানে ইন্ডিয়াতে নাকি পুশ ইন করছি, এগুলো নাকি রাষ্ট্রীয় কৌশলে। দেখেন, বাংলাদেশের মুসলমানরা তারা অত্যন্ত অসাম্প্রদায়িক। বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে। হ্যাঁ, বিচ্ছিন্ন কিছু ঘটনা অতীতে ঘটেছে, কিন্তু এখনকার সময় এ ধরনের ঘটনা আমরা দেখছি না। আমরা দেখেছিলাম যে কুমিল্লাতে আপনার মন্দিরে সেখানে একটি ঘটনা ঘটেছিল, পরবর্তীতে দেখা গেল যে একজন মাদকাসক্ত, তাকে কিছু টাকা পয়সা দিয়ে সেখানে গিয়ে মন্দিরে আপনার তার পূজা মানে মূর্তি ভাঙচুর করা হয়েছে। হ্যাঁ, কিছু কিছু ঘটনা বাংলাদেশের মানুষের উপর দায় চাপানোর জন্য এই ধরনের ঘটনা রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগের সময় হয়েছে। কিন্তু বিএনপি সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে সাম্য, মানবাধিকার এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করছে। দেখেন, তিনি ওই দেশের যারা হিন্দু জনগোষ্ঠী তাদেরকে তিনি এমনভাবে মানে বুঝাচ্ছিলেন
বলছিলেন যে মুসলমানরা বাংলাদেশ থেকে এমনভাবে পশ্চিমবঙ্গে আসতেছে যে এই পশ্চিমবঙ্গই আর একটা গ্রেটার বাংলাদেশ হয়ে যাচ্ছে, সুতরাং এদেরকে হটাও। তার বিভিন্ন সময়ের বক্তব্য দেখবেন যে ধর 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 বাংলাদেশি ধর, এমনকি এরকম তিনি মানে প্রতীকী দৌড়ায়ে বাংলাদেশি মানুষকে খুঁজতেছে, ধরতেছে, এরকম ভিডিও আমরা দেখেছি। তবে খুব দুঃখ লাগলো যে বাংলাদেশে যে একটি দল গৃহপালিত বিরোধী দল ছিল এবং বাংলাদেশের গণতন্ত্রকে হত্যার সাথে জড়িত এবং ভারতের সাথে খুব ভালো সম্পর্ক, সেই জিএম কাদের এই শুভেন্দু অধিকারী এই চরমপন্থী মৌলবাদীকে শুভেচ্ছা জানিয়েছে, যাকে বাংলাদেশের জনগণ বর্জন করেছে, যাকে আমরা প্রতিদিনই ঘৃণা জানাচ্ছি, সেই ঘৃণার পাত্রকে জিএম কাদের বরণ করে নিয়েছে। আমি জিএম কাদেরকে তিরস্কার করছি এবং তাকে আমি বলতে চাই, বাংলাদেশে আপনারা থাকার দরকার নেই, আপনার গুরু এই শুভেন্দু অধিকারীর সাথে গিয়ে তার ঘরে বসবাস করেন। এরকম একজন জুলুমবাজ মৌলবাদ, যাকে নিয়ে সরকারি দল, বিরোধী দল, এমনকি বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল প্রতিবাদ জানাচ্ছে এবং আমরা ঘৃণা ভরে তাকে প্রত্যাখ্যান করছি, তার বক্তব্য, তার আচরণকে প্রত্যাখ্যান করছি, সেখানে জাতীয় পার্টি তাকে বরণ করছে। আজকে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যথার্থই বলেছেন যে আপনি সেখানে বেড়া দিবেন, আপনার সীমান্তে আপনি দিতে পারেন, কিন্তু কোথায় দিবেন সেটি নিয়ে অবশ্যই বাংলাদেশের সাথে আলোচনা হতে হবে। আলোচনার বাইরে সীমান্তে কাঁটাতারের বেড়া এবং সেখানে বাংলাদেশি নাগরিককে হত্যা করে ঝুলিয়ে রাখার যে একটি স্বপ্ন, এই স্বপ্ন অন্তত বিএনপি সরকার বাস্তবায়িত হতে দিবে না। সর্বশেষ বলি, শোনেন, বাংলাদেশে যদি আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে কোনো দল সব থেকে বেশি কথা বলে থাকে সেটি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমরা লক্ষ্য করছি যে আমাদের যে অপোজিশন হয়েছে তারা নির্বাচনের আগে তারা আগ্রাসনের বিরুদ্ধে অনেক কথা বলেছে, এমনকি এখনও তাদের কেউ কেউ স্লোগান দেয়। আবার লক্ষ্য করছি যে ভারতীয় না, কিন্তু তারা কিন্তু একটা বিবৃতি দিয়েছে, গোপন বৈঠকও তারা করছে। জি জি বলেন। তারা একটা বিবৃতি দিয়েছে, ভারতের যারা মুসলিম আছে তাদের নির্যাতন যে হয়েছে সেই ব্যাপারে তারা একটা বিবৃতি দিয়েছে, কিন্তু এরকম বিবৃতি আমরা সরকারের দিক থেকেও পাইনি আর কি। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে নিজেই বললেন, এবং আপনি দেখেন যে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী এর আগে যখন ভারতের সদ্য বিদায়ী হাই কমিশনার তার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছিলেন, সেই সময় তিনি বলেছিলেন যে সীমান্তে যে হত্যা হয় এটিকে জিরো লেভেলে আনতে হবে। আমাদের পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য শুনেছেন। আমাদের পররাষ্ট্রমন্ত্রী যে সময় তিনি চীনে গিয়েছেন তার আগে তিনি কি বলেছিলেন যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার জন্য ভারতের অনুমতির প্রয়োজন নাই। এই যে আপনি বেড়াটা দিয়ে দিবেন, এতদিন যদি আমাদের এই যে ভারতের সাথে আলোচনা না করে আমরা যদি তিস্তা ব্যারেজ দিয়ে দিতাম তাহলে কি হতো? পারতাম না? এটা তো সম্ভব, আমাদের সীমান্তে আমরা দিব। অর্থাৎ চাইলেই আপনার সীমান্তে আপনি যা ইচ্ছা করতে পারেন না। এই পৃথিবীটা একটা গ্লোবাল ভিলেজ, এই পৃথিবীর একটা রাষ্ট্রের সাথে আর একটা রাষ্ট্রের সম্পর্কের প্রয়োজন আছে, আলোচনার বাইরে কিচ্ছু করা যায় না। এবং আপনার প্রতিবেশী মানে কি? বাংলাদেশের নিয়ম আছে না যে আপনার প্রতিবেশী মনে করেন যে আপনার ঘরের পিছনে তার জমি রয়েছে, জায়গা রয়েছে, এমন নিয়ম যে আপনাকে রাস্তা ছাড়তে হবে। আপনার জমি বলে আপনি সব আটকে ফেলবেন, আপনি প্রাচীর দিয়ে দিবেন, সেটা সম্ভবপর নয়। সুতরাং ভারত যদি মনে করে, শুভেন্দু অধিকারী যদি মনে করে যে এইটা তো আমার দেশ, আমি সব চারিদিক থেকে ঘিরে দিব, দিতে পারেন, কিন্তু আলোচনার ভিত্তিতে নিয়ম নীতি মেনেই আপনাকে সেটি করতে হবে। শোনেন, ভারত দাদাগিরি বহু করেছে, শেখ হাসিনার সাথে দাদাগিরি করেছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য যদি ভারত বলতো যে বাংলাদেশকে লিখে দাও, ও তাই করতো, এবং সেটি বলেছে যে ভারতকে যা যা দিয়েছি ভারত আজীবন মনে রাখবে। সেই আজীবন মনে রাখার কারণেই তাকে সেখানে আশ্রয় দিয়েছে। আমরা ভারত সরকারকে বলবো, আমরা আপনাদের সাথে সম্পর্ক চাই, ভারতের জনগণের সাথে সম্পর্ক চাই, কিন্তু সেই সম্পর্ক হতে হবে ন্যায্যতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে। আমার দেশের মানুষকে হত্যা করে আপনি কাঁটাতারে ঝুলিয়ে রাখবেন আর বলবেন যে আমার সাথে সম্পর্ক করেন না। সম্পর্ক হবে, কিন্তু সেই সম্পর্ক হবে চোখে চোখ রেখে, যেটি আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছে, আমাদের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলেছে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে, এমনকি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তিনিও বলেছেন। এগুলো ভারতের বন্ধ করতে হবে। প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ করা যায় না, আমরাও চাই না, আমরা যুদ্ধ চাই না। অন্তর্বর্তীকালীন সরকারের একজন ছাত্র উপদেষ্টা যুদ্ধের একটা বক্তব্য, ওই টাইপের একটা বক্তব্য দিয়েছিলেন। আমরা কিন্তু প্রতিবাদ করেছিলাম যে না,
ভারতের সাথে আমরা যুদ্ধ চাই না, আমরা সম্পর্ক চাই, আমরা বিশ্বাস, মর্যাদা, ন্যায় বিচারের সম্পর্ক চাই।